800 থেকে 1300 শতাব্দী ইতিহাসের পাতায় একটা বিশেষ সময়, যা পরিচিত ইসলামী স্বর্ণযুগ হিসেবে। মানে একটা যুগ যখন জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, বাণিজ্যে ইসলামী বিশ্ব একটা অন্যরকম উচ্চতায় পৌঁছেছিল। আজকের আলোচনায় আমরা এর গভীরে যাব। হ্যাঁ, এটা আসলে এক অসাধারণ সময় ছিল। আর আমাদের এই যাত্রায় সঙ্গী হিসেবে থাকছে দি ইসলামিক গোল্ডেন এজ, আ ব্রিজ অফ নলেজ। এর সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব কেন এই সময়টাকে নিছক অগ্রগতির যুগ না বলে বরং অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা জ্ঞানের সেতু বলা হচ্ছে। মানে কি এমন ঘটেছিল তখন? ঠিক, কারণ এই সময়টাতেই কিন্তু প্রাচীন জ্ঞানগুলো রক্ষা পেয়েছিল, আবার তার উপর ভিত্তি করে নতুন জ্ঞানের সৃষ্টিও হয়েছিল, যা পরে পুরো বিশ্বকে প্রভাবিত করেছে। আর এর শুরুটা যতদূর জানি আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার পর 750 খ্রিস্টাব্দে। রাজধানী বাগদাদ যেন হঠাৎ করেই বিশ্বের কেন্দ্রে চলে এলো, তাই না? শুধু ক্ষমতার কেন্দ্র না, জ্ঞান, বাণিজ্য, উদ্ভাবন সবকিছুর একটা কেন্দ্র। একদম। বাগদাদের উত্থানটা ছিল খুব গুরুত্বপূর্ণ। আব্বাসীয় খলিফারা, বিশেষ করে হারুন আল রশিদ বা তার পুত্র আল মামুন, এরা জ্ঞানচর্চার বিরাট পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে শুরু করা যাক বাগদাদের সেই বিখ্যাত বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম দিয়ে। আমাদের সূত্র বলছে এটা ছিল এক কথায় বিস্ময়কর। শুধু একটা লাইব্রেরি নাকি আরও কিছু? না না, শুধু লাইব্রেরি বললে কিছুই বলা হয় না। বাইতুল হিকমা ছিল তার চেয়েও অনেক বেশি কিছু। এটা ছিল খলিফা আল মামুনের একটা স্বপ্নদর্শী উদ্যোগ, যদিও শুরুটা আগেই হয়েছিল। আচ্ছা। এটা ছিল একটা প্রাণবন্ত একাডেমি, একটা বিরাট অনুবাদ কেন্দ্র, আবার একই সাথে মৌলিক গবেষণারও জায়গা। ভাবুন, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, রসায়ন, দর্শন সবকিছুর চর্চা হতো সেখানে, খলিফার সরাসরি তত্ত্বাবধানে। আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে, এর অন্তর্ভুক্তিমূলক চরিত্রটা। মানে শুধু মুসলিম পণ্ডিতরাই ছিলেন না সেখানে। ঠিক এটাই। আর এখানেই বাইতুল হিকমার আসল শক্তি। মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি, পারসিক, এমনকি সিরিয়াক বা ভারতীয় পণ্ডিতরাও একসাথে কাজ করতেন, জ্ঞান বিনিময় করতেন। বাহ! তাদের মূল লক্ষ্য ছিল তৎকালীন বিশ্বের যত সেরা জ্ঞান, বিশেষ করে গ্রিক, সিরিয়াক, পাহালভি, সংস্কৃত ভাষায় লেখা ক্লাসিক গ্রন্থগুলো আরবিতে অনুবাদ করা। ধরুন, প্লেটো, অ্যারিস্টটল, গ্যালেন, ইউক্লিড, টলেমি, এদের কাজগুলো খুব যত্ন করে অনুবাদ করা হয়েছিল। তার মানে এটা একটা সচেতন প্রচেষ্টা ছিল অতীতের জ্ঞানকে বাঁচিয়ে রাখার। নিঃসন্দেহে এটা ছিল প্রাচীন জ্ঞানকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে ভবিষ্যতের জন্য সেতু তৈরি করার মতো একটা বিরাট কাজ। তারা শুধু অনুবাদই করেননি, তার উপর আলোচনা, সমালোচনা, নতুন তত্ত্ব এসবও যোগ করেছেন। এই মডেলটাই কি পরে সাম্রাজ্যের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ, শুধু বাগদাদ নয়, বসরা, কুফা থেকে শুরু করে সুদূর কর্ডোবা, কায়রো, সমরখন্দ, সব বড় শহরেই লাইব্রেরি, মানমন্দির, হাসপাতাল, মাদ্রাসা গড়ে উঠেছিল। জ্ঞান চর্চাটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল আর কি, আর সেটা সাধারণ মানুষের কাছেও সহজলভ্য হয়েছিল। এবার একটু বিজ্ঞানের দিকে আসি। সূত্র বলছে এই সময়কার বৈজ্ঞানিক অগ্রগতি ছিল রীতিমতো যুগান্তকারী। যেমন আল খারিজমির নামটা প্রথমেই আসে, বীজগণিতের জনক বলা হয় তাকে। হ্যাঁ, মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি বাইতুল হিকমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার বিখ্যাত বই কিতাব আল জবর ওয়া আল মুখাফিসিলা, এই আল জবর শব্দটা থেকেই কিন্তু পরে ইউরোপীয় অ্যালজেব্রা শব্দটা এসেছে। ও আচ্ছা। তিনি প্রথম সমীকরণ সমাধানের পদ্ধতিগত নিয়মকানুন তৈরি করেন, যা গণিতের ইতিহাসে একটা বিরাট ধাপ। কিন্তু তার আর একটা বিরাট অবদান আছে। সেটা কি? সেটা হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি। মানে আমরা এখন যেটাকে হিন্দু আরবীয় সংখ্যা বা অ্যারাবিক নিউমেরালস বলি, 0 থেকে 9 আর দশমিক ব্যবস্থা, এই ধারণাগুলোকে পশ্চিমে পরিচিত করানো। তার বই যখন ল্যাটিনে অনুদিত হলো, তারপরই ইউরোপ এই কার্যকর সংখ্যা পদ্ধতিটা গ্রহণ করে। রোমান সংখ্যার চেয়ে তো এটা অনেক সহজ। অনেক অনেক সহজ। বৈজ্ঞানিক হিসাব বা বাণিজ্যের জন্য এটা ছিল বিপ্লবের মতো। এখানেই তিনি সেতুর কাজটা করেছেন, প্রাচ্যের জ্ঞানকে পশ্চিমে পৌঁছে দিয়েছেন। অসাধারণ। আচ্ছা, গণিতের মতো চিকিৎসা বিজ্ঞানেও তো একই রকম প্রভাব দেখা যায়। ইবনে সিনা বা আভিসেনার কথা আছে সূত্রে? অবশ্যই। আবু আলী আল হুসেন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা, পশ্চিমে আভিসেনা নামে বেশি পরিচিত। তিনি ছিলেন এক অবিশ্বাস্য প্রতিভা,
একাধারে চিকিৎসক, দার্শনিক, জ্যোতির্বিদ কি না। তার লেখা আল কানুন ফি আত্তিব বা দ্য ক্যানন অফ মেডিসিন একটা বিশাল এনসাইক্লোপিডিয়া, যেখানে তিনি গ্রিক চিকিৎসক গ্যালেন, ভারতীয় আয়ুর্বেদ, আবার নিজের ক্লিনিক্যাল অভিজ্ঞতা সব মিলিয়ে একটা সংশ্লেষণ করেছিলেন। বইটা এতটাই গোছানো আর প্রামাণ্য ছিল যে ল্যাটিনে অনুবাদ হওয়ার পর প্রায় ৬০০ বছর ধরে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে প্রধান পাঠ্য বই হিসেবে চলেছে। ৬০০ বছর? এটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, ভাবুন একবার, মানে একটা বই শতাব্দীর পর শতাব্দী ধরে চিকিৎসা শিক্ষার মানদণ্ড ঠিক করে দিয়েছে। জ্ঞানের ধারাবাহিকতা আর সংশ্লেষণের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? তার মানে এই কাজগুলো শুধু তথ্যের সংকলন ছিল না, এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞানচর্চার ভিত গড়ে দিয়েছিল। আর একজন চিকিৎসকের নামও তো আছে, আল রাজি। হ্যাঁ, আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি বা রাজেস। তিনিও ছিলেন অসাধারণ একজন চিকিৎসক আর চিন্তাবিদ। তাকে অনেকেই সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম চিকিৎসকদের একজন বলেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হলো গুটি বসন্ত, স্মলপক্স আর হাম, মিজলস এর মধ্যে প্রথম পরিষ্কার পার্থক্য নির্ণয় করা। ও, এটা তো রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুব জরুরি। খুবই জরুরি। তিনি খুব দাকিক পর্যবেক্ষণের মাধ্যমে এই দুটো রোগের লক্ষণ আর চিকিৎসার বিস্তারিত বিবরণ দেন তার কিতাব ফি আল জুদারি ওয়া আল হাসাবাহ বইতে। ক্লিনিক্যাল মেডিসিনের ইতিহাসে এটা একটা বিরাট পদক্ষেপ ছিল, মানে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের দারুণ উদাহরণ। এই উদাহরণগুলো শুনে মনে হচ্ছে পর্যবেক্ষণ আর পদ্ধতিগত গবেষণার উপর খুব জোর দেয়া হতো তখন। অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রেও কি একই ধারা ছিল, যেমন জ্যোতির্বিদ্যা বা আলোক বিজ্ঞান? একদম। জ্যোতির্বিদ্যা চর্চার জন্য বাগদাদ, দামেস্ক, ইস্ফাহান, সমরখণ্ডে রীতিমতো অত্যাধুনিক মানমন্দির তৈরি হয়েছিল। সেখানে গ্রহ, নক্ষত্রের গতিবিধি মাপা হতো, অ্যাস্ট্রোল্যাবের মতো যন্ত্র উন্নত করা হয়েছিল, এমনকি টোলেমির মডেলেও কিছু সংশোধন আনা হয়েছিল। আর আলোক বিজ্ঞান? আলোক বিজ্ঞানে ইবনে আল হাইসাম বা আল হাজেনের নাম বলতেই হয়। তিনি প্রমাণ করেন যে আমরা জিনিস দেখি কারণ সেই জিনিস থেকে আলো আমাদের চোখে আসে, চোখ থেকে আলো গিয়ে জিনিসের ওপর পড়ে না, যা ছিল প্রাচীন গ্রিক ধারণার উল্টো। আর তিনি পরীক্ষা নিরীক্ষার ওপর খুব জোর দিতেন, যা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির একটা মূল ভিত্তি। এক্সপেরিমেন্টেশন। হ্যাঁ, আর ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললে আল জাজারির কথা আসে। তার বই দ্য বুক অফ নলেজ অফ ইঞ্জিনিয়াস মেকানিক্যাল ডিভাইসেসে অটোম্যাটিক যন্ত্র, ওয়াটার ক্লক, পাম্প এসবের যে ডিজাইন পাওয়া যায় তা দেখলে অবাক হতে হয়। অনেকগুলোরই কিন্তু প্র্যাকটিক্যাল ব্যবহারও ছিল। বিজ্ঞান আর প্রযুক্তির পাশাপাশি দর্শন আর সাহিত্য জগতেও তো এই যুগটা খুব সমৃদ্ধ ছিল। আমাদের সূত্রে আল-ফারাবি, ইবনে রুশদ, আল গাজালি এই দার্শনিকদের নাম আছে। তাদের চিন্তা কিভাবে প্রভাব ফেলেছিল? এই সময়ের দার্শনিক বিতর্কগুলো ছিল খুবই ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং আর প্রভাবশালী। একদিকে ছিলেন আল-ফারাবি আর ইবনে রুশদ বা অ্যাভেরোস। তারা চেষ্টা করেছিলেন গ্রিক দর্শন, বিশেষ করে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা আর মেটাফিজিক্সকে ইসলামী ধর্মতত্ত্বের সাথে মেলাতে। তারা মনে করতেন যুক্তি আর ঐশিক জ্ঞান পরস্পর বিরোধী নয়। আচ্ছা। ইবনে রুশদের কাজ তো পরে ল্যাটিনে অনুদিত হয়ে মধ্যযুগের ইউরোপে অ্যারিস্টটলের দর্শনকে আবার জনপ্রিয় করে তোলে, যা কিনা পরে স্কোলাস্টিসিজম আর রেনেসার পথ খুলে দেয়। তিনি ছিলেন আসলে পশ্চিমা দর্শনের জন্য অ্যারিস্টটলের জ্ঞানের এক গুরুত্বপূর্ণ সেতু। কিন্তু ইমাম আল গাজালির অবস্থান তো একটু ভিন্ন ছিল, তাই না? হ্যাঁ, ইমাম আল গাজালি বা এল গাজেল, তিনি ছিলেন একজন খুবই প্রভাবশালী ধর্মতত্ত্ববিদ, আইনজ্ঞ এবং সুফি চিন্তাবিদ। তিনি তার বিখ্যাত বই তাহাফুত আল ফালাসিফা বা দ্য ইনকোহেরেন্স অব দ্য ফিলসফার্স এ প্লেটোনিজম আর অ্যারিস্টটলীয় দর্শনের কিছু যুক্তির বেশ কড়া সমালোচনা করেন। তিনি দর্শনের ওপর ঐশিক প্রত্যাদেশ আর আধ্যাত্মিক অভিজ্ঞতার গুরুত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাহলে কি তিনি দর্শনের বিরোধী ছিলেন? ঠিক বিরোধী বলা যাবে না, তবে তিনি এর সীমাবদ্ধতাগুলো তুলে ধরেছিলেন। মজার ব্যাপার হল, এর জবাবে আবার ইবনে রুশদ লিখলেন তাহাফুত আল তাহাফুত বা দি ইনকোহেরেন্স অব দি ইনকোহেরেন্স, যেখানে তিনি আল গাজ্জালির যুক্তি খণ্ডন করেন। এই যে বিতর্ক, এটাই কিন্তু বুদ্ধিবৃত্তিক জগৎকে সজীব রেখেছিল, আর এর প্রভাব ইউরোপেও পড়েছিল। যুক্তি আর বিশ্বাসের সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা শুরু হয়েছিল। এই বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি সাহিত্যের দিকটাও তো ছিল অসাধারণ। রুমি, ওমর খৈয়াম, এদের নাম তো আমরা আজও জানি। অবশ্যই।
সাহিত্য ছিল এই স্বর্ণযুগের আত্মার মতো। জালালউদ্দিন রুমির সুফি কবিতা তো আজও সারা বিশ্বে আধ্যাত্মিকতার খোঁজে থাকা মানুষদের নাড়া দেয়। তার মসনবীকে ফার্সি ভাষার শ্রেষ্ঠ রচনার একটা ধরা হয়। আর আবার ধরুন আরব্বী কবি আল মোতানাব্বি, তার কাসিদাগুলো আরবি ভাষার অলঙ্কার আর প্রকাশ ক্ষমতার চূড়ান্ত উদাহরণ। আর ওমর খৈয়াম, তিনি তো একাধারে গণিতবিদ, জ্যোতির্বিদ, আবার কবিও। তার রুবাইয়াত বা চতুষ্পদী কবিতাগুলো বিশেষ করে এডওয়ার্ড ফিটজেরাল্ডের অনুবাদের পর বিশ্বজুড়ে পরিচিতি পায়। এই সাহিত্যগুলো শুধু তখনকার সমাজকেই দেখায় না, বরং মানুষের আবেগ, জীবনের মানে খোঁজা, আধ্যাত্মিকতার মতো চিরন্তন বিষয়গুলো তুলে ধরে। এত কিছু জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, এই সব কিছুর বিকাশের জন্য তো একটা স্থিতিশীল আর সমৃদ্ধ অর্থনীতিও দরকার। সূত্র বলছে অর্থনীতি আর বাণিজ্যের ক্ষেত্রেও এই সাম্রাজ্য একটা সংযোগকারী ভূমিকা পালন করেছিল। একদম ঠিক। আব্বাসীয় বা পরবর্তী ইসলামী সাম্রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থানটাই ছিল এমন, এশিয়া, আফ্রিকা আর ইউরোপের সংযোগস্থলে। ফলে তারা আন্তর্জাতিক বাণিজ্যের একটা কেন্দ্রে পরিণত হয়েছিল। একদিকে মধ্য এশিয়া দিয়ে যাওয়া সিল্ক রোডকে তারা পুনরুজ্জীবিত আর নিরাপদ করেছিল, অন্যদিকে ভারত মহাসাগর আর ভূমধ্যসাগরের সামুদ্রিক বাণিজ্য পথগুলো খুব সচল ছিল। মানে বিশাল একটা নেটওয়ার্ক ছিল। বিশাল নেটওয়ার্ক। বাগদাদ, কায়রো, কর্ডোবা, আলেপ্পো, বসরা এগুলো ছিল বড় বড় বাণিজ্যিক হাব। চীন থেকে আসত রেশম, পোর্সেলিন, ভারত থেকে মশলা, কাপড়, আফ্রিকা থেকে সোনা, হাতির দাঁত, আবার ইউরোপ থেকে কাঠ, ধাতু, সব কিছুর বিনিময় হতো। আর এই বিনিময়ের মাধ্যমে নিশ্চয়ই শুধু জিনিসপত্র নয়, আইডিয়াও আদান প্রদান হতো। কৃষিতে নতুন ফসলের কথাও তো বলা হয়েছে। ঠিক তাই। এই বাণিজ্য পথগুলো দিয়ে কিন্তু প্রযুক্তি, বৈজ্ঞানিক ধারণা, এমনকি চাষাবাদের কৌশলও ছড়িয়ে পড়ত। কৃষিতে একটা বিপ্লবী ঘটেছিল বলা যায়, কিছু নতুন শস্যের হাত ধরে। যেমন ধরুন আখ, তুলা, ধান, জোয়ার, বেগুন, পালং শাক, তরমুজ আর নানা রকম লেবু জাতীয় ফল, কমলা, লেবু, এগুলো ইসলামী বিশ্বের মাধ্যমেই এশিয়া আর আফ্রিকা থেকে ভূমধ্যসাগরীয় এলাকা আর ইউরোপে পৌঁছায়। এর ফলে তো খাদ্যাভ্যাসেও পরিবর্তন এসেছিল নিশ্চয়। অবশ্যই। শুধু তাই নয়, সেচ ব্যবস্থার উন্নতি হয়েছিল, যেমন ভূগর্ভস্থ কানাদ বা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। জমির ব্যবহারেও নতুনত্ব এসেছিল। এসব মিলিয়ে অর্থনীতি আরও চাঙ্গা হয়েছিল। এত বড় মাপের বাণিজ্য চালাতে নিশ্চয় কিছু ফাইন্যান্সিয়াল ইনোভেশনও দরকার হয়েছিল, যেমন সাক বা চেকে কথা আছে। হ্যাঁ, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। দূরপাল্লার বাণিজ্যে নগদ টাকা বয়ে নিয়ে যাওয়াটা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। তাই সাক এর উদ্ভব হয়, যা আজকের চেকের আদিরূপ বলা যেতে পারে। এটা কিভাবে কাজ করত? ধরুন একজন ব্যবসায়ী এক শহরে টাকা জমা দিয়ে একটা রসিদ বা সাক নিলেন, পরে অন্য শহরে গিয়ে এজেন্টের কাছে সেই সাক দেখিয়ে টাকা তুলে নিতে পারতেন। এটা এক ধরনের ক্রেডিট নোটের মতো। এর পাশাপাশি অংশীদারি ব্যবসা যেমন মুদারাবা, মুশারাকা, প্রাথমিক ব্যাংকিং ব্যবস্থা যেমন মুদ্রা বিনিময়, আমানত রাখা, ধার দেওয়া, এগুলো চালু হয়েছিল। আর হিসাব রাখার জন্য? হিসাব রাখার কৌশলও উন্নত হয়েছিল। আর ব্যবসার সুবিধার জন্য ওজন আর পরিমাপের নির্দিষ্ট মান, স্ট্যান্ডার্ডাইজড ওয়েটস অ্যান্ড মেজার্স চালু করা হয়েছিল পুরো সাম্রাজ্য জুড়ে। এতে লেনদেনে নির্ভরযোগ্যতা আসত। এই শক্তিশালী অর্থনৈতিক পরিকাঠামোই কিন্তু জ্ঞানবিজ্ঞান বা সংস্কৃতির বিকাশে জ্বালানি জুগিয়েছিল। এই সমৃদ্ধি আর জ্ঞান চর্চার ছাপ তো নিশ্চয়ই শিল্পকলা আর স্থাপত্যেও পড়েছিল। ইসলামী শিল্পের কথা বললেই আমাদের চোখে ভাসে জটিল জ্যামিতিক নকশা, ক্যালিগ্রাফি, আরাবেস্ক ডিজাইন। ঠিক ধরেছেন। ইসলামী শিল্পকলার একটা নিজস্ব সিগনেচার স্টাইল তৈরি হয়েছিল। যেহেতু ধর্মীয় কারণে প্রাণীর অবয়ব আঁকা হতো না বা নিরুৎসাহিত করা হতো, তাই শিল্পীরা জোর দিয়েছিলেন জ্যামিতিক প্যাটার্ন, ফুললতা পাতার নকশা মানে অ্যারাবেস্ক, আর আরবি লিপির শৈল্পিক ব্যবহার বা ক্যালিগ্রাফির ওপর। এর ফলে যে শিল্প তৈরি হয়েছিল তা খুবই দৃষ্টিনন্দন, আবার গভীর আধ্যাত্মিক ব্যঞ্জনাও বহন করে। স্থাপত্যের কিছু উদাহরণ যদি দেন। অবশ্যই। স্পেনের কর্ডোবার গ্রেট মস্ক, যদিও পরে ক্যাথেড্রাল হয়ে গেছে, তার ভেতরের অসংখ্য আর্চ আর কলাম দেখলে মনে হয় অন্য জগতে চলে গেছি। গ্রেনাডার আলহামরা প্রাসাদ, তার সূক্ষ্ম স্ট্যাকোর কাজ, টাইলস, ঝর্ণা, এগুলো মুসলিম স্পেনের স্থাপত্যের সেরা নিদর্শন।
আবার ধরুন ইরাকের সামারার বিশাল সর্পিল মিনারটা বা জেরুসালেমের ডোম অফ দ্য রক, এগুলো সবই তৎকালীন স্থাপত্য ভাবনা, ইঞ্জিনিয়ারিং স্কিল আর নান্দনিকতার প্রমাণ। বই তৈরির শিল্প নাকি এই সময় খুব উন্নত হয়েছিল? শুনেছিলাম কাগজ তৈরির কৌশলটা নাকি চীন থেকে এসেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 751 খ্রিস্টাব্দে তালাসের যুদ্ধের পর মুসলিমরা চীনা যুদ্ধবন্দীদের কাছ থেকেই কাগজ তৈরির কৌশলটা শেখে। আর এটা ছিল একটা বিরাট ব্যাপার, কারণ আগের পার্চমেন্ট বা প্যাপিরাসের চেয়ে কাগজ ছিল অনেক সস্তা আর সহজলভ্য। তার মানে বই তৈরি আর জ্ঞানের বিস্তার সহজ হয়ে গেল। অনেক সহজ। বাগদাদ, দামেস্কো, সমরখন্দে কাগজের কল তৈরি হলো। বই লেখা, বই কপি করার পেশা খুব জনপ্রিয় হয়ে উঠল। শুধু তাই নয়, বইগুলোকে সুন্দর করে লেখা আর সোনা, দামি রং, জটিল নকশা দিয়ে সাজানো, যাকে বলে ইলুমিনেটেড ম্যানুস্ক্রিপ্ট, সেই শিল্পটাও চরম উন্নতি লাভ করেছিল। মানে জ্ঞানকে শুধু ধারণ করাই নয়, তাকে সুন্দরভাবে উপস্থাপন করাটাও সংস্কৃতির অংশ হয়ে গিয়েছিল। এত অর্জন, এত উন্নতি, কিন্তু এই স্বর্ণযুগের শেষটা হলো কিভাবে? কেন এই পতন? দেখুন, কোনো স্বর্ণযুগের পতনই সাধারণত একটা কারণে হয় না, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে। আব্বাসীয় খিলাফতের ক্ষেত্রে তাই। একসময়ে বিশাল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে স্থানীয় শাসকরা মানে আমির বা সুলতানরা বেশ শক্তিশালী হয়ে ওঠেন। এতে বাগদাদের কেন্দ্রীয় খলিফার ক্ষমতা কমে আসতে থাকে। মানে ইন্টারনাল পলিটিক্যাল প্রবলেম। হ্যাঁ, রাজনৈতিক বিভেদ, উত্তরাধিকার নিয়ে ঝামেলা, মাঝে মাঝে গৃহযুদ্ধ, এগুলো ভেতর থেকে সাম্রাজ্যকে দুর্বল করে দিচ্ছিল। বাইরের চাপও ছিল, যেমন ক্রুসেড। তবে সবচেয়ে বড় আঘাতটা এসেছিল ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব দিক থেকে মঙ্গল আক্রমণ। 1258 সালে বাগদাদ ধ্বংসের সেই ঘটনাটা। হ্যাঁ, হালাকু খানের নেতৃত্বে মঙ্গলরা বাগদাদ অবরোধ করে আর শহরটাকে প্রায় ধ্বংস করে দেয়। খলিফাকে হত্যা করা হয়, অগণিত সাধারণ মানুষকে মারা হয়। আর সবচেয়ে দুঃখজনক ছিল বাইতুল হিকমা সহ শহরের সব লাইব্রেরি, যেখানে লক্ষ লক্ষ বই ছিল, শত শত বছর ধরে জমানো আর অনুবাদ করা, সেগুলো হয় পুড়িয়ে ফেলা হয়, নয়তো টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয়। কথিত আছে নদীর পানি নাকি কালিতে কালো হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেরকমই বলা হয়। এই ধ্বংসযজ্ঞ শুধু আব্বাসীয় খিলাফতের পতন ঘটায়নি, এটা ইসলামী স্বর্ণযুগের যে প্রাণকেন্দ্র তাকেই যেন শেষ করে দিয়েছিল। যদিও কায়রো বা কর্ডোবার মতো অন্য কেন্দ্রগুলোতে জ্ঞানচর্চা আরও কিছুদিন চলেছিল, কিন্তু বাগদাদের পতন ছিল একটা বিরাট প্রতীকী সমাপ্তি। তাহলে কি সব শেষ হয়ে গেল? সেই যে জ্ঞানের সেতুর কথা বলছিলাম, সেটাও কি ভেঙে গেল? না, এখানেই গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। সেতুটা আসলে ভাঙেনি, বরং জ্ঞানের ধারাটা অন্য পথে বইতে শুরু করেছিল। পতনের পরেও ইসলামী স্বর্ণযুগে যে জ্ঞান তৈরি হয়েছিল, যে উদ্ভাবনগুলো হয়েছিল, সেগুলো হারিয়ে যায়নি। কিভাবে? তার একটা বড় অংশ আগেই অনুবাদ আর পণ্ডিতদের যোগাযোগের মাধ্যমে ইউরোপে পৌঁছাতে শুরু করেছিল, বিশেষ করে মুসলিম শাসিত স্পেন মানে আল আন্দালুস আর সিসিলির মাধ্যমে। টোলেডো, কর্ডোবা, প্যালেরমোর মতো শহরগুলো ছিল এই জ্ঞান বিনিময়ের হটস্পট। সেখানে খ্রিস্টান আর ইহুদি পণ্ডিতরা আরবিতে লেখা গ্রিক বা মৌলিক ইসলামী বইগুলো ল্যাটিনে অনুবাদ করছিলেন। তার মানে ধ্বংসের আগেই জ্ঞানের চালানটা শুরু হয়ে গিয়েছিল? ঠিক তাই। আল খারেজমির বীজগণিত, ইবনে সিনার ক্যানন অফ মেডিসিন, আল রাজির পর্যবেক্ষণ, ইবনে আল হাইসামের অপটিক্স, ইবনে রুশদের অ্যারিস্টটেলের ভাষ্য, এগুলো সবই ল্যাটিন অনুবাদের মাধ্যমে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছিল। তার মানে ইসলামী স্বর্ণযুগ প্রাচীন জ্ঞানকে শুধু বাঁচিয়েই রাখেনি। শুধু বাঁচিয়ে রাখেনি, তাকে আরও উন্নত করেছে, সমৃদ্ধ করেছে, আর তারপর সেটাকে ইউরোপীয় রেনেসা আর তারও পরে বৈজ্ঞানিক বিপ্লবের জন্য তৈরি করে দিয়েছে। আধুনিক গণিত, বিজ্ঞান, চিকিৎসা, এমনকি দর্শন বা বিশ্ববিদ্যালয় ব্যবস্থার বিকাশেও এর বিরাট অবদান আছে। তাই পতনের পরেও এর মূল কাজটা মানে জ্ঞানের সেতুবন্ধনটা সফল হয়েছিল। তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দীর ইসলামী স্বর্ণযুগ ছিল মানব ইতিহাসের এক অসাধারণ পর্ব। এটা শুধু একটা নির্দিষ্ট সভ্যতা বা অঞ্চলের অর্জন ছিল না, বরং এটা ছিল জ্ঞানের এক বিশ্বজনীন যাত্রা, যা প্রাচীন জ্ঞানকে রক্ষা করে আধুনিক পৃথিবীর ভিত গড়ে দিয়েছিল। সত্যি এক জ্ঞানের সেতু। আলোচনা শেষ করার আগে একটা বিষয় হয়তো ভাবনার জন্য থেকে যায়।
এই স্বর্ণযুগের একটা বড় চালিকা শক্তি ছিল কিন্তু বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, ভাষার মানুষের একসাথে জ্ঞান চর্চা করার ইচ্ছা আর পরিবেশ, যার প্রতীক ছিল বাইতুল হিকমা। আজকের পৃথিবীতেও আমরা নানা রকম বিভাজন দেখি, সাংস্কৃতিক, মতাদর্শগত। সেই সময়ের অভিজ্ঞতা থেকে, মানে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের জ্ঞানকে গ্রহণ করা, মেলানো আর তার ওপর ভিত্তি করে নতুন কিছু তৈরি করার যে চেষ্টাটা ছিল, তা থেকে আজকের পৃথিবী আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা বা জ্ঞানের সমন্বয়ের ব্যাপারে কি শিখতে পারে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা এই ইতিহাসটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে একটা সময়ের জ্ঞানকে যত্ন করে রক্ষা করা আর পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা মানব সভ্যতার নিরন্তর অগ্রগতির জন্য কতটা জরুরি। এই প্রশ্নগুলো হয়তো আমাদের আরও ভাবার সুযোগ করে দেবে।